আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্কিল আপ ইংলিশ একাডেমি এর আজকেরই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমার লেখা একাডেমিক ইংলিশ সলিউশন বই থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 1 এবং পার্ট 2তে কিছু সংখ্যক নিয়ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা পার্ট 3তে আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ইনশাল্লাহ তোমাদের অনেক উপকারে আসবে। আজ আমরা শিখব কিভাবে হু যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে পরিণত করা যায়। ঠিক আছে, তো এখানে দেখো যে লেখা আছে হু এর অর্থ হচ্ছে যে, সে, যিনি, তিনি, যারা, তারা। হ্যাঁ, তোমরা বলতে পারো হু এর অর্থ হচ্ছে কে। হ্যাঁ, হু এর অর্থ দুটা, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে এখানে যেটা লেখা আছে সেটা। কে ব্যবহৃত হবে যখন হু প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হবে। হ্যাঁ, যেমন হু আর ইউ, তুমি কে। ঠিক আছে, প্রশ্ন করার ক্ষেত্রে যখন হু ব্যবহৃত হবে তখন হু এর অর্থ হবে এখানে কে। কিন্তু যদি হুটা কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয় তখন এটা প্রশ্ন নয়, বরং এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে এর অর্থ কি হবে? যে, সে, যিনি, তিনি, যারা, তারা। এখন প্রশ্ন করতে পারো এখানে তিনটা অর্থ কিভাবে আসলো। হ্যাঁ, আমি তোমাকে বোঝাচ্ছি। হু এর অর্থ যে, সে হবে যখন আমরা আমাদের খুব নিকটস্থ বা যাদের সাথে আমরা তুমি করে কথা বলি। যেরকম বলি আমরা যে এদিকে যে আসছে সে আমার বন্ধু, যে আসছে সে আমার বন্ধু, তার মানে তুমি করে কথা বলতেছি। আর যদি আমরা আপনি করে কথা বলি, কীরকমভাবে বলবো আমরা? যে এদিকে যিনি আসছেন তিনি আমার শিক্ষক। তাহলে যাদেরকে আমরা আপনি করে সম্বোধন করি সাধারণত তাদের ক্ষেত্রে আমরা যিনি তিনি বলে থাকি। আর যাদের আর যখন আমরা বহুবচন, হ্যাঁ, বহুবচন অনেকজনের কে সম্বোধন করব, সেক্ষেত্রে আমরা যারা তারা ব্যবহার করি। কিভাবে? যে আমরা বলতে পারি যে এদিকে যারা আসছে তারা শিক্ষক, তারা খেলোয়াড়, এরকম মানে বহুবচনের ক্ষেত্রে। দ্যাট মিনস একের অধিক যখন বোঝাবে সেক্ষেত্রে হুয়ের অর্থটা কী হবে এখানে? যারা তারা। ঠিক আছে, তো এটা ক্ষেত্র বিশেষে অর্থগুলা ইনশাল্লাহ বুঝে নেবা আস্তে আস্তে। ঠিক আছে, যাই হোক, তো আমরা এখানে দেখি প্রথমে কমপ্লেক্স সেন্টেন্সে অর্থগুলা কী দাঁড়াচ্ছে। এখানে লেখা আছে যে দেখো, উই নো এ ওমেন হু ইজ ভেরি হেল্পলেস। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই সব সময় কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, সিম্পল অর্থাৎ একটা বাক্য থেকে আরেকটা বাক্যে পরিণত করার ক্ষেত্রে সব সময় তোমরা কি করবা? অর্থের দিক খেয়াল রাখবা। হ্যাঁ, অর্থের দিকটা প্রাধান্য দিবা বেশি। ঠিক আছে, অর্থ যদি বুঝো তাহলে তোমাদের এই জিনিসগুলা করতে তোমার জন্য সহজ হবে। ঠিক আছে, তাহলে এখানে কি লেখা আছে? উই নো আ ওমেন হু ইজ ভেরি হেল্পলেস, যার অর্থ হচ্ছে আমরা একজন মহিলাকে চিনি যিনি খুব অসহায়। তাহলে আমরা যদি এভাবে বলি যে আমরা হু শব্দটা ব্যবহার না করে, দ্যাট মিনস এখানে যে, সে, যিনি, তিনি, যারা, তারা এই কথাটা ব্যবহার না করে দুইটা বাক্য আমরা বলতে হবে। এখানে কমপ্লেক্স সেন্টেন্সে কী হবে? দুইটা বাক্য ব্যবহার করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটা বাক্য ব্যবহার করতে হবে। তবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে হু ব্যবহার করব, আর কমপ্লেক্স এখানে হু থেকে যখন আমরা কম্পাউন্ডে যাব তখন হুটা বাদ দিয়ে আমরা এখানে কি ব্যবহার করব? এন্ড ব্যবহার করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বাংলা যদি বলি যে আমরা একজন মহিলাকে চিনি এবং তিনি খুব অসহায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাইলাম? যে জাস্ট হুটা আমরা বাদ দিয়ে দিলাম। খেয়াল করো, উই নো এ ওমেন, আমরা একজন মহিলাকে চিনি, হুটা বাদ দিলাম। কি ইউজ করেছি এখানে? এন্ড। তারপর লিখেছি শি ইজ ভেরি হেল্পলেস। দ্যাট মিনস এখানে জাস্ট আমরা আগের যে ওমেন আছে, ওমেন থেকে আমরা প্রোনাউনটা শি নিয়ে এসেছি। ঠিক আছে, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সে কী করতে হবে? দুইটা বাক্য লিখতে হবে, সেহেতু আমি দুইটা বাক্য লিখতে গেলে দুইটি সাবজেক্ট, দুইটি ভার্ব আবশ্যক। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট একটু খেয়াল রাখবো যে হুটা বাদ দিয়ে আমরা এন্ড ব্যবহার করব। ঠিক আছে, তারপরে আমরা হুয়ের আগে যে সাবজেক্টটা ছিল, যদি ছেলে হয় হি নিব, মেয়ে হলে সি নিব, আর বস্তু হলে আমরা ইট নিব। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থেকে যখন আমরা কী করব? সিম্পল করব, আমরা অর্থের দিকে একটু খেয়াল রাখি। আমরা কমপ্লেক্সে কী ছিল? আমরা একজন মহিলাকে চিনি যিনি খুব অসহায়। আমরা কম্পাউন্ড করেছি কিভাবে? আমরা একজন মহিলাকে চিনি এবং তিনি খুব অসহায়। আর সিম্পল সেন্টেন্সটা হলো এই কথাগুলোকে এক বাক্যে বলতে হবে।
কিভাবে? এক কথায় বা এক বাক্যে তুমি কথা প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা বাংলা যদি বলি কি বলতে পারি? আমরা একজন খুব অসহায় মহিলাকে চিনি। তাহলে আমরা কি পেলাম? যে উই নো এ ভেরি হেল্পলেস ওমেন। আমরা একজন খুব অসহায় মহিলাকে চিনি। তার মানে এখান থেকে আমরা হু এবং এন্ড এগুলা বাদ দিতে হবে। ঠিক আছে, শুধু হু না, হুয়ের সাথে বার্ব যেটা আছে বার্ব বাদ দিতে হবে। এখানে এন এবং তারপরে সাবজেক্ট তারপরে সি সহ বাদ দিতে হবে। ঠিক আছে, এটা একটু খেয়াল করতে হবে তোমাদের, যখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর আমার এই সেন্টেন্সগুলো প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা, বারবার তোমরা এটা পড়বা। ঠিক আছে, বেশি বেশি অর্থ সহকারে যদি পড়ো তাহলে তোমার এই জিনিসটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই একটা নিয়ম দেখলাম, হুয়ের আরেক নিয়মে পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এই নিয়মটা হচ্ছে এই যে দেখো, আমরা একটু কী করতেছি, হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি আমি, এখানে একটু খেয়াল করো। এটা লেখা আছে যে আই সো অ্যান ওল্ড ম্যান, আমি একজন বৃদ্ধকে দেখেছিলাম, হু ওয়াজ টেকিং রেস্ট আন্ডার এ ট্রি, মানে যিনি একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন। দেখো আমি এখানে নিচে অর্থ লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এটা অন্য অন্য কোনো গ্রামার বইয়ে কখনো লেখা দেখবা না, এটা ইনশাল্লাহ শুধু আমার এই বইয়ের মধ্যে লেখা আছে, অন্যান্য বইয়ের মধ্যে কখনো পাবা না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করি, নিচে আমরা যদি বাংলা খেয়াল করি, আগে লেখা আছে আমি একজন বৃদ্ধকে দেখেছিলাম যিনি একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন। এখন আমরা কম্পাউন্ড করলে কি আসে বাংলাটা? আমি একজন বৃদ্ধকে দেখেছিলাম এবং তিনি একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা শুধু এখান থেকে হুটা বাদ দিয়েছি আর এখানে এন যুক্ত করেছি। ঠিক আগের মতো দেখো, এখানে যেহেতু হি অর্থাৎ পুরুষকে নির্দেশ করছে, এই জন্য আমি এখানে কী নিয়ে এসেছি? হি নিয়ে এসেছি। ঠিক আছে, তার মানে আমরা হুয়ের জায়গায় এন ব্যবহার করব, আর জাস্ট হুয়ের আগে যদি কোনো পুরুষ বোঝায় তাহলে আমরা হি নেব, মেয়ে বোঝালে সি নেব, বাকি সব ঠিক থাকবে। ঠিক আছে, তোমরা একটু নিজে নিজে অ্যানালাইজ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এখন আমরা সিম্পল করব। সিম্পল করার ক্ষেত্রে কি করতে হবে? সবসময় খেয়াল রাখবা, যদি হুয়ের পরে, খেয়াল করো, যদি হুয়ের পরে বার্ব থাকে, কি বার্ব? ডু বার্ব থাকে। হ্যাঁ, যদি ডু বার্ব থাকে, ডু বার্বটা কি? যে কোনো টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলেও বার্বটা আইএনজি হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে অক্সিলারি বাদ দিয়ে শুধু বার্ব আইএনজি হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলেও বার্ব আইএনজি হয়ে যাবে, অক্সিলারিটা বাদ পড়বে। দ্যাট মিনস এটা যে কোনো টেন্সে থাকুক, অক্সিলারি সহ থাকলে অক্সিলারি বাদ যাবে, মেন ভার্বটা আইএনজি রাখতে হবে। আর যদি আইএনজি না থাকে, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা আইএনজি করে ফেলতে হবে সিম্পল করার ক্ষেত্রে। তাহলে আমরা এই দুটা বাক্যের কোনো একটা থেকে, ধরো এখানে কমপ্লেক্স থেকে অথবা কম্পাউন্ড থেকে তোমাকে সিম্পল করতে বললে আমরা কি করব? দেখো, যদি মেন ভার্ব থাকে তাহলে এটাকে আমরা আইএনজি করে ফেলতে হবে। আই সো অ্যান ওল্ড ম্যান টেকিং রেস্ট আন্ডার এ ট্রি, আমি একজন বৃদ্ধকে একটি গাছের নিচে বিশ্রাম নেওয়া অবস্থায় দেখেছিলাম। খেয়াল করো, এখানে যে টেকিং শব্দটা আছে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এটা বলো তো প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা প্রেজেন্ট পার্টিসিপলটা বলতে পারো। প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা আসলে কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এটা নন ফাইনাইট ভার্বের একটা অংশ। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল সর্বদা এটা অ্যাডজেক্টিভের কাজ করে, একই সাথে ভার্বেরও কাজ করবে আবার অ্যাডজেক্টিভেরও কাজ করবে। প্রেজেন্ট পার্টিসিপল এটা চলমান অবস্থাকে বোঝায়। কি বোঝা বলো তো? চলমান অবস্থাকে বোঝায়। দেখো এখানে আমি একজন বৃদ্ধ লোককে একটি গাছের নিচে বিশ্রাম নেওয়া অবস্থায় দেখেছিলাম, মানে তার কাজটা কী অবস্থা ছিল? চলমান অবস্থায়। এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে আরেকটি নিয়ম দেখি। এটা তিনটে নিয়মে আসতে পারে পরীক্ষায়। দেখো, আমরা প্রথম একটা দেখেছিলাম হুয়ের পরে ডু ভার্ব ছিল না, এটা বি ভার্ব ছিল। এখন আমরা পরে দেখেছি আমরা ডু ভার্ব থাকে। এখন আমরা দেখব একটু ডিফারেন্ট। ঠিক নাউনের পরপর হু থাকবে। ঠিক আছে, পিপল হু লিভ বিলো দ্য পভার্টি লাইন লিড এ মিজারেবল লাইফ। লেখা আছে যে মানুষগুলো যারা
দারিদ্র সীমার নিচে বসবাস করে তারা দুর্বিষহ জীবনযাপন করে, মানে কষ্টের জীবনযাপন করে। তাহলে একটু খেয়াল করি আমরা, একদম সহজ আমরা এইভাবে পরীক্ষার মধ্যে যখনই দেখবা ঠিক নাউনের পর কি আছে, হু আছে, হু এর পর কি আছে, মেইন ভার্ব দেওয়া আছে, মানে ডু ভার্ব দেওয়া আছে। সেক্ষেত্রে যদি এটা ভার্বের 1 নাম্বার ফর্ম থাকে সেক্ষেত্রেও সিম্পল করার ক্ষেত্রে কি আইএনজি হয়ে যাবে, অথবা যদি অন্য কোনো টেন্সেও থাকে অক্সিলারি ভার্ব ছাড়া এটা আইএনজি হয়ে যাবে, আগেরটার মতোই হয়ে যাবে। তাহলে আমরা কম্পাউন্ড আগে দেখে নিই সবগুলো একসাথে। প্রথম কমপ্লেক্স দেখো, পিপল হু লিভ বিলো দ্য পভার্টি লাইন লিড এ মিজারেবল লাইফ। মানুষগুলো যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে তারা দুর্বিষহ জীবনযাপন করে। কম্পাউন্ড করার ক্ষেত্রে কি করব, পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন অ্যান্ড দে লিড এ মিজারেবল লাইফ। দুইটা আলাদা বাক্য করে ফেলছি আমরা কি দিয়ে, এন দিয়ে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এইরকম জাতীয় সেন্টেন্স এবং এইরকম জাতীয় সেন্টেন্সকে আমরা সিম্পল করব কিভাবে, দেখো ঠিক আমরা নাউনের পর যে ভার্বটি আছে এটাকে আমরা আইএনজি করে ফেলতে হবে। ঠিক আছে, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে লেখা আছে যে পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন লিড এ মিজারেবল লাইফ। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষগুলো দুর্বিষহ জীবনযাপন করে। তাহলে একটু খেয়াল করি আমরা এই অর্থের দিকগুলো আমরা সবসময় প্রাধান্য দেব। পরীক্ষার সময় আমি যে 3টা নিয়ম দিয়েছি হুয়ের, এই 3টা নিয়মই পরীক্ষায় ইনশাল্লাহ আসবে। তবে 3টা নিয়ম তোমাদের একটু ভালো করে আয়ত্ত করে নিতে হবে। আমি কি বলছি বুঝতে পারতেছো? এই 3টা নিয়ম তোমরা ভালোভাবে প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রেখে 3টা নিয়ম ভালো করে একটু মুখস্থ করে নেবা। এই 3টা নিয়মে পরীক্ষায় আসবে। 3টা নিয়মের নিয়মগুলি কিভাবে কমপ্লেক্স হবে, কিভাবে কম্পাউন্ড হবে, কিভাবে সিম্পল হবে, একটু মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, দেখো এখানে আমি প্রথম নিয়মটার মধ্যে হুয়ের পরে কি ছিল, হু ইজ ভেরি, হুয়ের পরে বি ভার্ব ছিল, এই যে আইএনজি করার কথা আমি বলি নাই, কিন্তু হুয়ের পরে যদি ডু ভার্ব থাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে ফেলতে হবে। ঠিক আছে, এখানে কি ছিল, হুয়ের পরে এই ডু ভার্ব, এই জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপল সিম্পল করার ক্ষেত্রে আইএনজি করে ফেলতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি সত্যি তোমাদের ভালো লাগে আমার এই ক্লাসগুলো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং সবসময় লাইক কমেন্টস করে তোমাদের মতামতগুলি আমাকে জানাবা। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম, ভালো থেকো, সুস্থ থেকো।